হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আগের ক্লাসে আমরা করেছিলাম কি সরল সুদ সম্পর্কে। সুদ কি জিনিস বলো তো? ধরো তুমি কাউকে টাকা ধার দিলে, সেক্ষেত্রে কি টাকাটা যখন তোমাকে সে ফেরত দিচ্ছে তখন কিছু পরিমাণে এক্সট্রা টাকা সে তোমাকে ফেরত দেয়। বা ধরো তুমি ব্যাংকে টাকা রাখলে, কিছুদিন পর ব্যাংক তোমাকে কি যে টাকাটা রেখেছিলে তার থেকে একটু হলেও বেশি টাকা তোমাকে ফেরত দিচ্ছে। তো এই এক্সট্রা টাকা যেটা ফেরত দিচ্ছে সেটাই হচ্ছে সুদ। সুদ দু ক্ষেত্রেই হয়, কাউকে তুমি ধার দিচ্ছ সেখানটাও সুদ পাওয়া যায়, আবার কারো থেকে তুমি ধার নিলে সেক্ষেত্রেও তাকে এক্সট্রা টাকা পে করতে হয়। তো এই এক্সট্রা যে জিনিসটা সেটা হচ্ছে সুদ। তো আমি যদি বলি সুদ, তাহলে এই সুদ হচ্ছে কি দুই রকমের হয়। তাহলে সুদ হচ্ছে দুই রকমের। ফার্স্টের রকমটা কি? সেটা হচ্ছে কি সরল সুদ। সরল সুদ কি আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছিলাম। সরল সুদ কি জিনিস? সরল সুদ কষার মধ্যে যে সুদটা হয় সেটাই সরল সুদ। তো আজকে যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এই দ্বিতীয় টাইপের সুদটা সম্পর্কে। এই দ্বিতীয় টাইপের সুদের নাম হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ, এই সুদটা সম্পর্কে আমরা আজকে জানবো। এটা হচ্ছে তোমাদের সিলেবাসে আছে চ্যাপ্টার নাম্বার হচ্ছে 6। এই 6 এর মধ্যে কিন্তু চক্রবৃদ্ধি সুদটা আছে। যেহেতু আমরা আগের ক্লাসটা সরল সুদ সম্পর্কে করেছি, তো সরল সুদ ধারণাটা কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমরা সেটারই সাথে রিলেটেড চক্রবৃদ্ধি সুদটা করে নেব। আর এই দুটোই চ্যাপ্টার কিন্তু তোমাদের ফার্স্ট যে সামেটিভ, সেই সামেটিভের পাটিগণিতের সিলেবাস। তো চক্রবৃদ্ধি সুদ কি জিনিস এটা সম্পর্কে আজকে আমরা ডিটেইলে আলোচনা করব। আমাদের জানা উচিত কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্সটা কি। দুটোই তো সুদ। সরল সুদের ক্ষেত্রে দেখো কি দেওয়া থাকতো কোশ্চেনে, যে 5% সরল সুদের হারে 2000 টাকার 2 বছরের সুদ কত। এবার চক্রবৃদ্ধির কোশ্চেনটা কিরকম হয় একটা যদি আমি পড়ি, তাহলে কি ধরো বলা আছে কি 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করো। তাহলে প্রশ্ন দেখে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো অঙ্কটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক না সরল সুদের অঙ্ক। তাহলে ফার্স্ট প্রবলেমটা তো মিটলো। সুদ যেহেতু দুই প্রকার, সুদের অঙ্ক দেখলেই কিন্তু বোঝা যাবে যে কোন সুদের অঙ্ক, সরল সুদের অঙ্ক না চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এইবার কোশ্চেন চেনা হয়ে গেছে, এবার সলিউশন করতে হবে। তো দেখো এখানটায় প্রথমে কি ডিফারেন্সটা কি সেটা দেখি। তো সরল সুদের ক্ষেত্রে কি হতো, বলা থাকতো কি যে আসল সরল সুদ, এখানটায় মনে আছে আমরা আসল লিখতাম। আসল পি ইজ ইকুয়াল টু হয়তো 5000 টাকা, 5000 টাকা। আর সময় কি দেওয়া থাকছে, হয়তো সময় ধরো দেওয়া আছে সময় টি ইজ ইকুয়াল টু 5 বছর। তাহলে দেখো একটা লোক হয়তো এই বছরে এই সময় টাকা রাখলো, তাহলে 1 বছর পরে সে কিছুটা সুদ পেয়েছে, 2 বছর পরে সে কিছুটা সুদ পেয়েছে, 3 বছর পরে সুদ পেয়েছে, 4 বছর পরে সুদ পেয়েছে। এইবার 5 বছর পরে যখন সে সুদ পেল তখন সে দেখতে আসলো কি সে কতটা সুদ পেয়েছিল। আর এখানটায় দেখো যখনই কিনা প্রথমে ধরো আসল সে রেখেছিল কি পি মানে 5000 টাকা, যেই 1 বছর চলে গেল তার আসলটা কিন্তু এই 1 বছর পরেও পি থাকলো, 2 বছর পরেও আসল কিন্তু পি থাকলো, 3 বছর পরেও আসল কিন্তু পি থাকলো, 4 বছর পরেও আসল পি। যখন সে আলটিমেটলি 5 বছর পরে দেখতে গেল তার টাকাটা কত আছে, তখনও কিন্তু আসল পি। সরল সুদের ক্ষেত্রে কিন্তু তুমি 10 বছর হোক, 12 বছর হোক, 20 বছর হোক, সেখানটায় কিন্তু আসল সে 20 বছর পরে গিয়েও সেই পি থাকবে। আসলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না সরল সুদের ক্ষেত্রে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানেই ডিফারেন্স। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বছর আসলটা চেঞ্জ হয়। তো দেখো এখানটায় যদি আমি এই জিনিসটাকেই আমি চক্রবৃদ্ধির ক্ষেত্রে লিখতাম, তাহলে কি বলা আছে, ধরো বলা আছে কি যে আর চক্রবৃদ্ধি সুদে কি হচ্ছে বলতো, চক্রবৃদ্ধি সুদে হচ্ছে কি ধরো ধরে নিচ্ছি কি যে আসল আসল হচ্ছে কি পি টাকা, সময় ধরো ধরে নিচ্ছি সাপোজ 5 বছর হলো, 5 বছর। আর কি বলা আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে এটা কত লিখছি, ধরো এটা লিখছি কি আর পার্সেন্ট। তাহলে এগুলোই আমাদের সরল সুদের ক্ষেত্রে দেওয়া থাকতো, আসল দেওয়া থাকতো, সময় দেওয়া থাকতো, আর এখানে কি সরল সুদের হার দেওয়া থাকতো। এখানটা দেওয়া আছে কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদটা না নির্দিষ্ট সময় পর পর হয়।
যদি অঙ্কে মেনশন না করা থাকে, শুধু বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলা থাকে, তার মানে এখানটায় বুঝে নিতে হবে কি স্ল্যাবটা হচ্ছে 1 বছর। কিন্তু তোমরা কোশ্চেন করতে করতে দেখবে কি তখন কিন্তু কোনো কোনো অঙ্কে লেখা থাকে কি 6 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর দেয়, 9 মাস অন্তর দেয়। তাহলে এই স্ল্যাবগুলো যদি মেনশন করা থাকে এই স্ল্যাব ওয়াইজ করতে হবে। যদি মেনশন না করা থাকে তাহলে আমরা ধরেই নেব কি এই চক্রবৃদ্ধি সুদটা বার্ষিকই দিচ্ছে। তো দেখো চক্রবৃদ্ধি সুদের ক্যালকুলেশনটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ধরো একটা লোক ব্যাংকে টাকা রাখলো, সে প্রথমে আসলটা রেখেছিল পি, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছর গেল। এবার সে দেখতে এসছে কি তার টাকাটা কি পরিমাণে হয়েছে। ব্যাংক তাকে বলে দিয়েছিল যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া হবে তাকে R%। তো দেখো ফার্স্টে যখন রেখেছিল এখানটায় কি পিটা ছিল তার আসল। এবার এই 1 বছরে যেহেতু বার্ষিক ওটা, 1 বছরে সে কিছুটা সুদ হয়েছে তার। মনে করি কি এই সরল সুদের হিসাবে এখানটায় সুদ হয়েছে I1। এই পুরো 1 বছরটায় সে ব্যাংক তাকে সুদ দিয়েছে I1। তাহলে এই 1 বছর যখন শেষ হলো তখন তার সুদ আসলটা কত হয়ে গেল P প্লাস I1। এটা হয়ে গেল 1 বছরের শেষে সুদ আসল। এই যে শেষে সুদ আসলটা হলো এটা তার দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল। সরল সুদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ফ্যাক্টর ছিল না, যত বছরই যাক না কেন প্রত্যেক বছরের শুরুতে আসল কিন্তু সেই পিই থাকতো। কিন্তু চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছরে আসল চেঞ্জ হচ্ছে, যেহেতু বার্ষিক বলা আছে তাই প্রত্যেক বছরে আসল চেঞ্জ হচ্ছে। যদি বলা থাকতো কি 3 মাস অন্তর দেয় বা 6 মাস অন্তর দেয় বা 9 মাস অন্তর দেয়, তাহলে এই প্রত্যেকটা অন্তরে গিয়ে কিন্তু আসলটা চেঞ্জ হতো। মানে যদি বলতো 3 মাস অন্তর দেয় তাহলে প্রতি 3 মাসে তার আসলটা চেঞ্জ হতো। যদি বলতো 9 মাস অন্তর দেয় প্রত্যেক 9 মাসে তার আসলটা চেঞ্জ হতো। এখানটা যেহেতু বার্ষিক বলা আছে তাই কি হচ্ছে প্রতি 1 বছরে তার আসলটা চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? এই বছরটায় যে তার সুদ পেল প্লাস যেটা আসল ছিল, মানে ফার্স্ট বছরের সুদ আসলটা হয়ে গেল পরের বছরের জন্য আসল, মানে পি প্লাস I1 এটা হয়ে গেল কি নতুন P1, যেটা কিনা এই বছরটার আসল, এই পুরো বছরটার আসল। এবার মনে করি কি এই পুরো বছরটায় সে I2 টাকা সুদ পেয়েছে। তাহলে এই 2 বছরের লাস্টে এসে কি তার সুদ আসল হয়ে যাবে কি P1 প্লাস I2, মনে করছি P2। তাহলে এই পরের বছরটার ক্ষেত্রে তার আসল হয়ে যাবে P2। সাপোজ মনে করছি P2 এর এগেনস্টে সে সুদ পেয়েছে কত I3, তাহলে এখানটা এসে তার সুদ আসলটা হয়ে যাবে কি P2 প্লাস I3। এবার এই P2 প্লাস I3 কে আমি বলছি P3। তাহলে এই বছরটার ক্ষেত্রে তার আসল হয়ে যাবে কত P3। আবার P3 এর এগেনস্টে সে I4 সুদ পেল, এই বছরের শেষে তার আসল হয়ে যাবে P3 প্লাস I4। এই P3 প্লাস I4টাকে আমি আবার বলছি কি P4। তাহলে এই বছরটায় তার আসল থাকবে P4 আর সুদ পেল কত I5। তাহলে এখানটায় লাস্টে গিয়ে সে পাবে কত P4 প্লাস I5। এটা হয়ে গেল তার সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ। যেরকম ওখানটা আমরা বলতাম কি সুদ আসল, এখানটায় এই কথাটাকে বলা হয় কি সমূল চক্রবৃদ্ধি সুদ। এত বড় প্রসেস দেখে কি ভাবছো যে এইভাবে করতে হবে অঙ্ক? না, এইভাবে করতে হবে না। এক্ষেত্রে খুব সোজা একটা ফর্মুলা আছে, একবার আমরা ডিরেক্টলি সমূল চক্রবৃদ্ধি সুদ বের করতে পারি। সুদ কষায় এটার মধ্যে ডিফারেন্স কি, সুদ কষায় সরল সুদটা আমরা বের করতে পারতাম সরাসরি, কিন্তু এখানটায় চক্রবৃদ্ধি সুদটা সরাসরি বের করাটা একটু ডিফিকাল্ট, ভুল হওয়ার চান্স বেশি। তো ফার্স্টে কি করব, সমূল চক্রবৃদ্ধি সুদ বের করব, সেখান থেকে সমূলটাকে বাদ দিয়ে দেবো, মানে অরিজিনাল যেটা আসল পিটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই পড়ে থাকবে কি চক্রবৃদ্ধি সুদ। তো ফর্মুলাটা কি সেটা লিখে নিই। তো যেটা সোজা ফর্মুলা সেটা হচ্ছে কি এই জিনিসটাকে একটা ছোট্ট আকারে প্রেজেন্ট করা। তো সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, যে আসল হচ্ছে পি, সময়টা আমি 5 বছর থেকে সময়টা করে দিচ্ছি কি টি বছর, তাহলে এটা একটা ইন জেনারেল ফর্মুলা হয়ে যাবে। তাহলে আসল পি টাকা, সময় হচ্ছে কি টি বছর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে R%। তাহলে পাবো কি সমূল চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি সুদকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস
r/100 টু দি পাওয়ার টি। এখানটায় শুধু মানগুলো বসাও, মানগুলো বসালেই কি সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাব। এবার চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, a মাইনাস পি। চাইলে এখান থেকেও পি মাইনাস করে আমরা ডিরেক্টলি চক্রবৃদ্ধি সুদ বের করতে পারি, কিন্তু এই পাওয়ারে যখন টি আছে, টিটা বছর, মানে তোমাকে 2 বছরের হিসাব করতে দিলে এটা স্কোয়ার করতে হবে, 3 বছরের হিসাব করতে দিলে এটা কিউব করতে হবে। তো একবারে করলে না এই মাইনাস পি, কখন দেখবে অঙ্ক করতে করতে মাইনাস পি নেই, শুধু এইটুকুনি আছে, তাহলে কি ভুল হতে পারে। তো দরকার নেই ভুল করার, একটা আমরা এক্স লাইন করবো যাতে ভুল না হয়, এবং 5 মার্কস যেটা সেটা পুরোটাই আমরা পাই। তো এই দুটো ফর্মুলা দিয়েই কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ আর পরের যে চ্যাপ্টারটা আছে সমহারে বৃদ্ধি হ্রাস, সেটা কিন্তু দুটোই হয়ে যাবে শুধুমাত্র এই একটা ফর্মুলা দিয়ে। তাহলে চলো একটা একটা করে এবার অঙ্কগুলো কষে দেখি কিভাবে অঙ্কগুলো করা হয়। কষে দেখি 6.1 এর এখানটায় টোটাল 25টা অঙ্ক আছে, আমরা 25টাই এখানটা সলভ করার চেষ্টা করব, এবং তোমরা চেষ্টা করো কি ভালো করে যাতে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ করে নিতে পারো। আর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যদি ভালো করে করে নাও, মাধ্যমিকে 5 নাম্বার +2 কিন্তু কনফার্ম বলতে গেলে, মানে মোটামুটি 10 নাম্বার কিন্তু এই দুটো চ্যাপ্টার করলেই পেয়ে যাবে। আর তোমাদের যেহেতু সামনেই সামেটিভ আছে, তো সামেটিভের জন্য কিন্তু এই দুটো চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ, দুটো চ্যাপ্টারকে খুব ভালো করে করো। তো আজকের প্রথম অঙ্কটায় কি বলা আছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে কিন্তু এখানে মেনশন করা যায় চক্রবৃদ্ধি সুদের হারে, প্রত্যেকটা অঙ্কেতে কিন্তু এই চক্রবৃদ্ধি সুদের হারেটা বলা থাকবেই। চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, 2 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবো সেটা হিসাব করি। তাহলে কি কি দেওয়া আছে, আমার কাছে 5,000 টাকা আছে, তাহলে 1 নাম্বার কি বলা আছে, আসল পি ইজ ইকুয়াল টু 5,000 টাকা, তাহলে এটা লিখে নি 5,000 টাকা, তাহলে এটা হয়ে গেল কি আসল। এইবার কি বলা আছে, বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে তারা দিচ্ছে, তাহলে সুদের হার, আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 8.5%। আর কি বলা আছে, 2 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবো, তার মানে এখানটায় আমাদের কি 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে সময় ইজ ইকুয়াল টু 2 বছর। তাহলে দেখো আমরা ডিরেক্টলি ফর্মুলা বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে কি লিখবো, সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি কি ফর্মুলা হয় এটা, পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। তাহলে এখানটায় মানগুলো বসিয়ে ক্যালকুলেট করি, তাহলেই হয়ে যাবে। পি এর মান কত, 5,000, 1 যোগ আর এর মান কত 8.5, নিচে হচ্ছে 100, ওপরে হচ্ছে স্কোয়ার। এখানটায় না একটা শর্টকাট টেকনিক আছে, শর্টকাট টেকনিক বলতে কি স্কোয়ার, এখানটায় কিন্তু বড় সংখ্যাই থাকবে, চেষ্টা করো কি এই পয়েন্টটা তুললাম, পয়েন্টটা তুলে নিচে একটা শূন্য হলো, এই 1000টাকে বা 100 যেটাই থাক না কেন নিচে, এটাকে নষ্ট না করা। এটাকে নষ্ট না করলে আমরা কি জানি যে 10 স্কোয়ার করলে বা 100 স্কোয়ার করলে কি হয়, জাস্ট যতগুলো জিরো আছে তার ডাবল জিরো হয়েছে, ওপরের সংখ্যাটা তোমাকে বড় হোক আর ছোট হোক স্কোয়ার কিন্তু করতেই হবে। তাহলে ওটাই বেটার কি দুটো ছোট স্কোয়ার করার থেকে একটা বড় স্কোয়ার করে নিই, একটা গুণ করলেই হয়ে যাবে। তো আমার মতে এই নিচের এই 1000টাকে চেঞ্জ না করাই ভালো, চেঞ্জ মানে কি কাটাকাটি না করাই ভালো। তাহলে 5,000 থাকলো, 5,000 এখানটায় কি 100 যদি আমি লসাগু নিই, সরি 1000 যদি লসাগু নিই, তাহলে 1000 যোগ 85, তাহলে তার হোল স্কোয়ার, মানে হয়ে গেল কত, 5,000 গুণন এখানটায় কি 1000 স্কোয়ার, তার মানে দুবার 1000 লিখবো, 1000 গুণন 1000, উপরে কত হয়ে যাবে 1000 যোগ 85, তার মানে 1085 স্কোয়ার। এটাকে তো কিছু করার নেই, তাহলে 1085কে গুণ করে নিই, 1085কে 1085 দিয়ে, এখানে তোমার যাই হোক না কেন 100 প্লাসে কিন্তু আসবে, খুব একটা ছোট কাটাকাটি হয় না। তো আমার মতে এখানটাই 100 বা 1000 যেটাই থাকুক না কেন
ওটাকে, হ্যাঁ এইবার যদি 0 0 কেটে যায় তাহলে আলাদা ব্যাপার। নিচে চেষ্টা করবো কি 100 1000 10 এইরকম রাখার, যাতে নিচেরটা স্কোয়ার করতে আমাকে আবার এত বড় ক্যালকুলেশন না করতে হয়। তাহলে এটা ক্যালকুলেশন করে নিই। 5 5 25, সাথে থাকলো 2, 5 8 40, 2 42, সাথে থাকলো 4, 5 কে 0 দিয়ে গুণ করলে 0, 4 5, গুণন 8 দিয়ে গুণ করি 40, হাতে থাকলো 4, 8 8 64 আর 4 68, হাতে থাকলো 6, এখানে 0 হয়ে গেল 6 8। এইবার 0 দিয়ে গুণ করলে তো 0 0 0 0, আর 1 দিয়ে গুণ করলে তাহলে 1 0 8 5। এবার যোগ করে দিই, 5 2 8 আর 4 12, হাতে থাকলো 1, 5 5 10 16, 1 17, হাতে থাকলো 1, 8 8 1 16, 1 17, হাতে থাকলো 1 1। তাহলে গুণফলটা কত হয়ে গেল? 1177225 হয়ে গেল। এইবার দেখি 0 কতগুলো কাটছে, 1 2 3টে, 1 2 3টে, 0 কাটছে না, আর দরকার নেই কাটার, আমরা 0 তুলে ডাইরেক্ট দশমিক করে দেব, 5 দিয়ে গুণ করে নিই। কারণ কি বলো, গুণ করাটা ইজি, ভাগ করাটা কঠিন। মুখে মুখে গুণ হয় কিন্তু ভাগ কিন্তু মুখে মুখে হয় না। 5 দিয়ে গুণ করে নাও, বা এখানটাই লিখে নি গুণন 5। তাহলে গুণ করি, 5 5 25, হাতে থাকলো 2, 5 2 10, 12, হাতে থাকলো 1, 10 11, হাতে থাকলো 1, 35 1 36, হাতে থাকলো 3, 35 3 38, হাতে থাকলো 3, 5 5 আর 3 8 5। তাহলে দেখো হয়ে গেল কত, 5 8 8 6 1 2 5। নিচে কটা শূন্য, 1 2 3টে, তাহলে 3 ঘর আগে দশমিক, 1 2 3, তাহলে এত। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল কিন্তু এত টাকা। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। কি ছিল, পি আর টি এর মান ছিল। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সেম ডিফারেন্স, ফর্মুলার ডিফারেন্স শুধু। চক্রবৃদ্ধি সুদটা দেখলাম কিভাবে ক্যালকুলেট হয়, অত ব্রড ভাবে ক্যালকুলেট করার দরকার নেই, শর্টকাট ভাবে জাস্ট ফর্মুলাতে বসাও। একটু ক্যালকুলেশনটা লেন্দি হয়, গুণটার জন্যই কি ক্যালকুলেশনটা একটু বড় হয়, বাদ বাকি কিন্তু খুব সিম্পল। 2 নাম্বারটায় কি বলা আছে, 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করো। তাহলে একই রকম, আসল হচ্ছে 5000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8% আর সময়টা হচ্ছে 3 বছর। তাহলে ক্যালকুলেশনটা করে নি এখানটায়। তাহলে লিখে নি 2 নাম্বার। 2 নাম্বারে আসল কত, 5000, তাহলে আসল পি সমান সমান 5000 এত টাকা। সময় কত বলা আছে, 3 বছর, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু 3 বছর। আর কি দেওয়া আছে, সুদের হার, তাহলে সুদের হার আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 8%। তাহলে কি চেয়েছে, সমূল চক্রবৃদ্ধিটা কত সেটা চেয়েছে, ফর্মুলা বসাই ডিরেক্ট। তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কি ফর্মুলা, পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি। পি এর মান 5000 গুণন 1 প্লাস আর এর মান 8, নিচে হয়ে গেল 100, আর কিউব যোগ করে নি। তাহলে 5000 গুণন 100, ওপরে হয়ে গেল কত, 108, তাহলে তার কিউব। তাহলে এটাকে লিখি একবার, 5000 গুণন কিউব মানে কি 3 বার, 100 গুণন 100 গুণন 100। এখানটায় শুধুমাত্র যাতে ভাগ না করতে হয় তার জন্য কিন্তু এই কাটাকাটিটা না করতে বলেছি। তাহলে 108 এর কিউব বের করে নি, তাহলে 108 গুণন 108। যেহেতু একের সাথে থাকে না, ক্যালকুলেশনটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট হয় না। তাহলে 8 8 64, 8 অক্ষে 8, তারপর এটা 0 0 0, তারপর এটা হয়ে গেল কত, 108। তাহলে 4 6 6 1 1, এটা হয়ে গেল স্কোয়ার, কিন্তু দরকার কিউব। তাহলে আরেকবার 108 দিয়ে গুণ করি, তাহলে 108 দিয়ে গুণ করে কি হচ্ছে, 4 আসতে 32 এর 2, হাতে থাকলো 3, 6 আসতে 48 আর 3 51, হাতে থাকলো 5, 48 আর 5 হয়ে গেল 53, হাতে থাকলো 5, 8 অক্ষে 8 আর 5 13, হাতে থাকলো 1, 8 আর 1 9।
তারপর এটা তো 0, 0 0 0 0 0, আর তারপর এটা 1, তাহলে 1 1 6 6 4। জাস্ট যোগ করে নিই, তাহলেই হয়ে যাবে 2 1 7 9, 9 আর 6 যোগ করলে 15, হাতে থাকলো 1 2 1। তাহলে দেখো এটা কিন্তু হয়ে গেল। কত মানটা লিখে নি? 1259712। এইবার কি কাটাকাটি করি, খুব সিম্পল কাটাকাটি, 0 0 কেটে দিই, 0 0 কাটলো, আর একটা 0 কাটি, হয়ে গেল। এবার এই 5 দিয়ে চাইলে কেটে আবার এটাকে 2 দিয়ে কাটতেই পারো, কিন্তু বড় হবে। গুণটা করে দিই, তুলনামূলক ইজি। তাহলে এখানটায় কত দিয়ে গুণ করছি? 5, তাহলে গুণন 5। তাহলে 5 2 10, হাতে থাকলো 1, 5 একে 5 একে 6, 35, হাতে থাকলো 3, 45, 48, হাতে থাকলো 4, 5 5 25 আর 4 29, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, হাতে থাকলো 1 6। তাহলে কত হয়ে গেল দেখো? 629856 আর নিচে কত আছে? একটা, দুটো, তিনটে। তাহলে তিনটে শূন্য আছে, একটা শূন্য কেটে দাও। তাহলে পড়ে থাকলো কি? দুটো শূন্য। তার মানে কি জাস্ট 2 ঘর আগে দশমিকটা বসবে। তাহলে হয়ে গেল কি? 629856। যেহেতু দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা 2 ঘর আগে। তাহলে এত টাকা হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার। তাহলে সে চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে এত টাকা সমল চক্রবৃদ্ধি পাবে। 3 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করি। তাহলে এটা ফার্স্ট অঙ্ক, যেখানটায় চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। আগের অঙ্কগুলো থেকে সমূল চক্রবৃদ্ধি চেয়েছিল। তাহলে লিখে নি সেম জিনিস। তাহলে 3 নাম্বার আসল কত বলা আছে? আসল বলেছে কি পি ইজ ইকুয়াল টু বলা আছে 2000 টাকা। তাহলে 2000 টাকা। তারপরে কি বলা আছে? যে 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য। তাহলে কি লিখে নি সুদের হার, সুদের হার কত? 6%। আর সময় কত বলা আছে? সময় বলা আছে কি 2 বছর। তাহলে বলা আছে কি 2 বছর পরে সে চক্রবৃদ্ধি সুদ কত দেবে। তাহলে আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদ ডিরেক্টলি করতে গেলে ভুল হয়ে যায়। তাহলে আগে কি করব? সমূল চক্রবৃদ্ধি করব, দেন আসলটাকে মাইনাস করব। তাহলে ফার্স্টে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ বের করে নিই। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা নিশ্চয়ই এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি ফর্মুলা হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে মানগুলো বসাই। পি এর মান কত? 2000 গুণন 1 প্লাস আর হচ্ছে 6, নিচে হচ্ছে 100, আর টি হচ্ছে 2। তাহলে কি হয়ে গেল? 2000, এখানে 100 লসাগু নিয়ে নিই। তাহলে 1 দিয়ে ভাগ করলে কি 100ই হয়ে যাবে, প্লাস 6 তার স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করি 2000 গুণন, এটা হয়ে যাবে 106 এর স্কোয়ার। তাহলে 106 গুণন 106, নিচে 100 গুণন 100। এবার কি করতে হবে? কাটাকাটি করতে হবে। 0 0 গুলো সবার ফার্স্টে কাটি। একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, 0 কাটা শেষ। এবার দেখো 2 দিয়ে যদি আমি কাটি, তাহলে নিচে 5 হয়ে যাবে। সেই 5টা আর কাটবে না, তখন আমাকে আবার ভাগ করতে হবে। তার থেকে আমি গুণ করে দিই। 106 আর 106কে গুণ করে দিই, 106। তাহলে 6 6 36, হাতে থাকলো 3, 36 6। তারপর এটা তো 0 0 0, আর 1 দিয়ে গুণ করলে তো আরো সহজ, 106। তাহলে হয়ে গেল 6 3 2, হাতে থাকলো 1 1। এটা হয়ে গেল। এবার এটাকে কি 2 দিয়ে গুণ করে নিই, একবারে কাজ শেষ হয়ে যাবে। তাহলে গুণন 2। তাহলে 12 র 2, হাতে থাকলো 1, 3 2 6, 1 7, 2 2 4, 2 2। আর নিচে দেখো একটাই 10 ছিল, মানে একটাই 0 ছিল। তাহলে কত হয়ে গেল? 2 2 4 7 2। নিচে যেহেতু একটাই 0 ছিল, তাহলে লিখছি 10। এবার 10 থাকা মানে কি জাস্ট 1 ঘর আগে দশমিক হবে।
তাহলে কোথায় দশমিক হবে? 22472, এক ঘর আগে, মানে লাস্ট ঘরটা হচ্ছে 2, 2 এর এক ঘর আগে। তাহলে এত টাকা হয়ে গেল কি তার সমূল চক্রবৃদ্ধি সুদ। কিন্তু সমূল চক্রবৃদ্ধি তো চাইনি, শুধু চেয়েছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে লিখে নি, অতএব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি বলেছিলাম? কি a মাইনাস পি। তার মানে কি সমূল চক্রবৃদ্ধি মানে 22472 মাইনাস আসল মানে 2000। তাহলে এইটাকে যদি বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব। তাহলে এত টাকা। 2000 বিয়োগ করো, তাহলে কত হয়ে যাবে? 47.2 টাকা। তাহলে 2 বছর পরে তাকে এত টাকা সুদ দিতে হবে। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। 4 নাম্বারটা দেখো কি বলা আছে, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে একই রকম অঙ্ক, তাহলে করে নি। 4 নাম্বার কি বলা আছে? আসল। তাহলে আসল পি ইজ ইকুয়াল টু বলা আছে কি যে 30,000 টাকা। 30,000 টাকা এটা দেওয়া আছে। সময় বলা আছে কত? 3 বছর। তাহলে সময় টি ইজ ইকুয়াল টু 3 বছর। আর কি দেওয়া আছে? বলা আছে কি সুদের হার হচ্ছে 9%। তাহলে সুদের হার দেওয়া আছে কত? আর ইজ ইকুয়াল টু 9%। তাহলে বলা আছে কি চক্রবৃদ্ধি সুদটা বের করো। তাহলে আমরা কি জানি? ফার্স্টে সমূল চক্রবৃদ্ধি বের করতে হয়, দেন চক্রবৃদ্ধি বের করতে হয়। তাহলে লিখে নিই ফর্মুলাটা। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ সেম ফর্মুলা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। মানগুলো বসাই এখানটায়। পি এর মান হচ্ছে 30,000 শূন্য গুণন 1 প্লাস আর হচ্ছে 9, 9/100 তার কিউব। তাহলে 30,000 গুণন এখানে 100 হয়ে গেল লসাগু। তাহলে এখানটায় কি 1 যেহেতু আছে, তাহলে 1 দিয়ে 100কে গুণ করলে 100ই হয়ে যায়। আর 9 যোগ করলে কত হয়ে যাবে? 109 তার কিউব। এবার কিউব মানে কি 3 বার গুণ করতে হবে। তাহলে গুণ করে নি। 109 গুণন 109। জাস্ট এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই গুণটাই বড়, বাদ বাকি কিন্তু কিচ্ছু বড় নেই। তাহলে গুণ করে নাও। 9 9 81, 9 1 9। শূন্য দিয়ে যদি গুণ করো 0 0 0, আর 1 দিয়ে যদি গুণ করো তাহলে 109। তাহলে হয়ে গেল কত? 1 8 9 9 18, হাতে থাকলো 1, 0 0 তে 0 1 1। স্কোয়ার তো নয়, কিউব। তাহলে আর একবার গুণ করতে হবে 109 দিয়ে। তাহলে গুণন 109। তাহলে 9 1 9, 8 নং 72, 2 হাতে থাকলো 60, আবার 8 নং 72, 72 আর 7 যোগ করলে 79, 9 থাকলো, হাতে থাকলো 7, 9 1 9 আর 7 হচ্ছে 16, হাতে থাকলো 1, 9 1 9 আর 1 10। গুণন 0 দিয়ে গুণ করো 0 0 0 0 আর একটা 0। 1 দিয়ে গুণ করলে তো এটাই আসবে 11881। যোগ করে দিই। তাহলে 9 2, 9 আর 1 10, হাতে থাকলো 1, 8 আর 6 14, 1 15, হাতে থাকলো 1, 8 আর 1 9, 1 আর 1 2 1। তাহলে এটা হয়ে গেল গুণ। তাহলে এখানটায় লিখি 30,000 গুণন ওপরে এই বড় সংখ্যা 1295,029, আর এখানে 100 গুণন 100 গুণন 100। তাহলে কি কাটাকাটি করি? কটা শূন্য আছে? 1 2 3 4। তাহলে কাটি 1 2 3 4। 100 পড়ে থাকলো, কিন্তু এখানে 3ও পড়ে আছে। আগে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে গুণন 3। তাহলে 3 নং 27, হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 7 8 0, 3 5 15, হাতে থাকলো 1, 3 নং 27, 1 28, হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 8 3। তাহলে কত হয়ে গেল উপরে? 3885
5,087 আর নিচে দুটো শূন্য আছে, তাই কি হবে লাস্টের দিক থেকে 2 ঘর আগে দশমিক, তার মানে এত টাকা। কিন্তু অ্যান্সার তো এটা চাইনি যে সমূল চক্রবৃদ্ধি কত, অ্যান্সার চেয়েছিল কি সুদ চক্রবৃদ্ধি কত। তাহলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে কত, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল 30,000 বিয়োগ করব, তাহলে 38850.87 মাইনাস 30,000 এত টাকা। তাহলে বিয়োগ করে দিই এখান থেকে 30,000, দেখো এখানে 30,000 যদি বিয়োগ করি 0 0 0 0, কারণ এখানে দশমিক পড়ে গেছিল, দশমিকের সাথে অ্যাডজাস্ট করতে এখানেও দশমিক, তাহলে বিয়োগ করে নাও, তাহলে 7 8 দশমিক, এখানে শূন্যই থাকলো, 5 8 8। তাহলে দেখো ক্যালকুলেশনটা কিন্তু জাস্ট এইটুকুনি, তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল 8850.87 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো এত টাকা, এটাই কিন্তু অ্যান্সার। 5 নম্বরে দেখো বলা আছে কি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করি। এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেল, কি প্রবলেম হয়ে গেল, সময়টা কিন্তু পূর্ণ সংখ্যায় নেই। তাহলে কি কি দেওয়া আছে লিখে নি, তাহলে বার্ষিক সুদের হার বলা আছে 5% আর আসল বলা আছে 80,000 টাকা, লিখে নি তাহলে এটা। তাহলে কি কি দেওয়া আছে, 5 নম্বরে বলা আছে আসল, আসল পি ইজ ইকুয়াল টু 80,000 টাকা, তাহলে এত টাকা। সুদের হার, সুদের হার কত বলা আছে, বলা আছে কিনা 5%। সময়, সময়টা বলা আছে যে 2.1 বছর। এখানটায় দেখো যখন আমরা সরল সুদ করতাম এটা কিন্তু প্রবলেম হতো না, কিন্তু চক্রবৃদ্ধি সুদের টি আমার সবসময় কি পূর্ণ সংখ্যায় চাই, তাহলে টি এইরকম থাকলে কিন্তু ওই ফর্মুলা দিয়ে আমরা পুরোটা করতে পারবো না, পার্ট করতে পারবো কিন্তু পুরোটা করতে পারবো না। তাহলে দেখো এখানটায় 2.1, এটাকে আমরা লিখতে পারি না 2 + 1/2, তাহলে কি ফার্স্টে আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক যেহেতু বলা আছে এটা, তাহলে প্রত্যেক বছর অন্তর অন্তর কি আসলটা চেঞ্জ হচ্ছে, তাহলে এই ফার্স্টে যে 2 পূর্ণ সংখ্যা আছে এই 2টা আমরা ক্যালকুলেট করব ফর্মুলা দিয়ে, আর এই 2টা ক্যালকুলেট করব কি যেটা আমরা বেসিক জানতাম সেটা দিয়ে, অর্থাৎ ফর্মুলা ছাড়া। তাহলে যখনই এরকম ফ্র্যাকশনে থাকবে, ফ্র্যাকশনের যেটা হোল নাম্বারের পার্ট অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা, সেটা আমরা করবো কি ফর্মুলাটা দিয়ে, আর বাদ বাকি যেটুকুনি থাকবে সেটা জানবো কি বেসিক দিয়ে। বেসিক মানে সেই সরল সুদের ফর্মুলা, প্রতি বছরের আসল বের করব, দেন তার উপরে কতটা সুদ হচ্ছে সেটা বের করব। এবার অঙ্কটা তাহলে সলভ করে নিই। তাহলে ফার্স্টে কি করব, 2 বছরটাকে ফর্মুলা দিয়ে করব। তাহলে সময়টা আড়াই না লিখে আমি লিখলাম কি 2 বছর, তাহলে ফার্স্টে 2 বছরের ক্ষেত্রে কত হয় সেটা বের করব, দেন বাদ বাকি যে হাফ বছর থাকলো সেটা ক্যালকুলেট করব। তাহলে লিখে নিয়েছি 2 বছর, তাহলে এখানটায় সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি। এবার সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, যে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি। তাহলে এখানটায় মানগুলো বসাই, পি এর মান হচ্ছে 80,000 গুণন 1 + 5/100 টু দি পাওয়ার 2। এখানটায় দেখো 5 দিয়ে যদি কাটাকাটি করা যায় তাহলে একটু ছোট হবে, কেন ছোট হবে বলো তো, 5 দিয়ে কাটাকাটি করলে কি ওপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 20, মানে এই 0 নষ্ট কিন্তু পুরোটা হচ্ছে না, একটা 0 নষ্ট হচ্ছে। যদি কেউ চাও 100 রেখেও করতে পারো, আমি এখানটায় দেখাচ্ছি কি অনেকক্ষণ ধরে কাটাকাটি যাচ্ছে অথচ করছি না, সেটা ভালো লাগছে না, সেই জন্য আমি এখানে কাটাকাটিটা করলাম। তাহলে দেখি কাটাকাটি করে কতটা ইজি হয়। তাহলে এখানে 80,000 গুণন এখানে 20 থাকলো, তাহলে 20 একে 20 যোগ 1 21, 21-এর হোল স্কোয়ার, তাহলে হয়ে গেল কি 80,000 গুণন এখানে 20
20 যোগ 1 21, মানে হোল স্কোয়ার বলতে কি 21 গুণন 21, 20 গুণন 20। তাহলে 0 0 0 0 কাটলো। এবার দেখো 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে 800কে কাটলে 400, আবার 2 দিয়ে কাটলাম তাহলে হয়ে গেল 200। তাহলে দেখো এখানটা একটু ছোটই হলো। তাহলে কি কি পড়ে থাকলো, এখানে 200 আর 21 আর 21 যদি গুণ করি তাহলে 21 গুণন 21, তাহলে 1 দিয়ে গুণ করলে 21 গুণন 2 1 2, 2 2 4, তাহলে 1 4 4। এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 200, তাহলে একবারেই করে নি। তাহলে গুণন 2 দিয়ে করি, তাহলে এখানে হয়ে গেল 1 2 2 8 8, তাহলে কত হয়ে গেল এখানে 8 8 2 0 0, এত টাকা। তার মানে কি এখানটা আমরা পেলাম কি যে 2 বছরের পরে আসলটা হয়ে গেল কিন্তু 8 8 2 0 0, এত টাকা। তাহলে এইবার 2 বছরের ক্যালকুলেশন কমপ্লিট। এবার আমি পরের যে হাফ বছর ছিল সেটা করব। এবার হাফ বছরের মধ্যে তো আসল চেঞ্জ হয় না, তাহলে কি লিখবো, 2 বছর পরে আসল, আসল কত হয়ে যাবে, আসল পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, 8 8 2 0 0, এত টাকা। এবার সুদের হার তো চেঞ্জ হচ্ছে না, তাহলে সুদের হার আর ইজ ইকুয়াল টু কত লিখছি, যে 5%। আর সময় কত লিখবো বলো তো, যেটুকুনি ছেড়ে দিয়েছিলাম মানে হাফ বছর। এবার এক্ষেত্রে হাফটা কি দিয়ে ক্যালকুলেট করব, সরল সুদ দিয়ে ক্যালকুলেট করব। কারণ আমরা কি জানি যে প্রত্যেক বছরের প্রত্যেকটা স্ল্যাবের যেটা সরল সুদ হয় সেটা যুক্ত করে কিন্তু পরের আসলটা তৈরি হয়। যেহেতু এখানে হাফ বছর স্ল্যাব চেঞ্জ হচ্ছে না বছরের মাঝখানে, তাহলে এখানটার আসল চেঞ্জ হওয়ার ব্যাপার নেই। তাহলে এই টাকাটা, এই যে বছরটা সেটা পুরোটারই আসল। তাহলে কি লিখবো, সুদ। সুদের ফর্মুলা আমরা জানি PRT বাই 100। তাহলে মানগুলো বসাই, পি এর মান কত, 8 8 2 0 0, আর এর মান 5, আর টি হচ্ছে হাফ। তাহলে 1 ওপরে থাকলো, 2 নিচে চলে গেল, তাহলে হয়ে গেল কি 100, 0 0 কাটলো 0 0, 2 দিয়ে কাটি, তাহলে 2 দিয়ে কাটলে হয়ে যাবে কি 2 4 2 8, 4 2 8 1, তাহলে হয়ে গেল 5 5 4 20, 0 হাতে থাকলো 2, 5 4 20, 2 22, এত টাকা। তার মানে কি এই যে 88,200 টাকার রেসপেক্টে এই হাফ বছরের সুদ হলো কিন্তু এত টাকা। এর মধ্যে কি চেয়েছিল যে 2.5 বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা বের করো। তাহলে এখানটায় লিখি অ্যান্সারটা, তাহলে 2 পূর্ণ 1/2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি, তাহলে কত হয়ে যাবে, আসলটা কত আছে 8 8 2 0 0 যোগ 2 2 0 5, এত টাকা। এবার যোগ করে দিই, কত হচ্ছে দেখো 0 0 0 5, তাহলে 5 0, 2 আর 2 4, 8 আর 2 10, হাতে থাকলো 1, 8 আর 1 9, এত টাকা। তার মানে 2.5 বছর পরে তার সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে 90,405 টাকা। তাহলে ফ্র্যাকশনে যদি থাকে, অর্থাৎ 2.5 বছর পরে বা 3.5 বছর পরে বা যাই থাকুক না কেন, ধরো থাকলো কি এখানটায় সাপোজ ধরো 2 পূর্ণ 1/3 বছর, তাহলে এটাকে কি করব, অ্যাজ ইউজুয়াল 2 + 1/3, 2টা হবে ফর্মুলা দিয়ে আর 1/3টা হবে বেসিক দিয়ে। বেসিক মানে এই সরল সুদের এটা দিয়ে। কেউ যদি সরল সুদ তার না বুঝে থাকো, সরল সুদের কিন্তু ডিটেলে ক্লাস করানো আছে, ওটা একটু দেখে নাও, তোমাদের কিন্তু সরল সুদ নিয়ে আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। তো আজকের ক্লাসে এই 5টা অঙ্ক করালাম, নতুন চ্যাপ্টার, একটু ভালো করে বোঝো এবং এই 5টা অঙ্ক মন দিয়ে দেখো। আমরা পরের ক্লাসে বাদবাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দেবো। ততক্ষণের জন্য সবাই ভালো করে পড়াশোনা করো, সামেটিভ এক্সাম খুব তাড়াতাড়ি, সুতরাং এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।